নমস্কার। চলে এলাম তোমাদের বন্ধু, তোমাদের এক শিহরণ জাগানো ঘটনা শোনাতে। একেবারে সত্য, মানে বলতে গেলে এর মধ্যে কোনো চাপানো, কোনো মন গড়া কোনো কথা আজ আমি তোমাদের বলবো না। যেটুকু ঘটেছে আর যেটুকু লোকেরা দেখেছে, ঠিক সেইটুকুই আমার ভাষায় তোমাদের শোনাবো। যেই ঘটনাটা বলবো, শোনার পর তোমরা খানিকক্ষণ চিন্তা করতে বাধ্য হবে। সেই ঘটনাটা, ভয়ের ঘটনাটা আমি শুরু করছি। বেশ কিছুদিন হলো ঘটনাটা ঘটেছে, তাও মাস আষ্টেক হলো। আমার খুব কাছের বন্ধু, তার বোন, ছোট্ট বোন, তারা 4 ভাই, 1 বোন। বোন ছোট, 4 ভাই। আমার যে বন্ধু, তার বয়স আমার একদম সমবয়সী আমরা। এরপর 3 ভাই, তারপরে বোন। বোনের বয়স এই 44-45 বছর বয়স। বোনকে বিয়ে দিয়েছিল আসানসোলে এক পরিবারের সঙ্গে। ছেলেটি করত আর্মিতে চাকরি, বেশ লম্বা চওড়া, দেখতে শুনতে ভালো। তার বাবা মা বেঁচে আছেন, তার 1 ভাই, তারা 2 ভাই। ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেছিল। যখন আমার এই বন্ধু সম্বন্ধ করে বোনের, তখন ছোট ভাইয়ের অলরেডি বিয়ে হয়ে গেছিল। ছোট ভাই একতলার থাকে, বড় ভাই ওপরে বাবা মার সঙ্গে থাকে। এবার আগেকার দিনে কড়িবর্গাওয়ালা যেমন বাড়ি হয়, দোতলা বাড়ি, বিরাট ছাদ, অনেকগুলো ঘর। এবার বন্ধুটির বোনের নাম হচ্ছে সুলেখা। ভালো নাম সুলেখা, আমরা সুলেখাদি বলতাম। এবার ওর বিয়েতেও আমরা নিমন্ত্রিত হয়েছিলাম। আসানসোলের বাড়িতে বিয়ে হয়েছিল, ছেলেটির বাড়ি হুগলিতে। আমরা একসঙ্গেই স্কুলে পড়াশোনা করেছি, কলেজে পড়াশোনা করেছি, একসঙ্গেই পড়াশোনা করেছিলাম। তারপর ছেলেটি যেখানে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পর ছেলেটি তো তার বোনকে চলে গেল আসানসোলের বাড়িতে। তারপর সেই ছেলেটির চাকরি পেয়ে চলে গেল, দার্জিলিংয়ে পোস্টিং ছিল। দার্জিলিং থেকে চলে গেল একদম সীমান্ত বর্ডারে। তারপর বেশ কিছুদিন কার্গিল, যেখানে যুদ্ধ হয়েছে, কাশ্মীরের শেষ প্রান্তে, সেইখানে ও লাস্ট চাকরি করে রিটায়ার করে। 15 বছরের চাকরি, রিটায়ার্ড জীবন। সে বাড়িতে যখন ফিরে আসে, তখন অলরেডি তার 1 ছেলে মেয়ে হয়ে গেছে। আমার ওই বন্ধুর বোনের, সুলেখাদির 1 ছেলে 1টি মেয়ে হয়ে গেছে। ঘটনাটা আজ থেকে 8 মাস আগেকার ঘটনা। কেন কথায় গল্পে ঘটনাটা এলো, সেইটাই শুনুন। সুলেখাদির শ্বশুরবাড়ি খুব একটা, মানে নিজেরা নিজেকে নিয়েই ব্যস্ত থাকতো। সুলেখাদি ছিল খুব রোগা, মানে আমার বন্ধুর বোন ছিল খুবই রোগা। তার ছেলে মেয়ে হয়েছিল খুব রোগা। ছেলেটির বয়স
যখন 15 বছর, তখন স্কুল ফাইনাল দিয়েছে। মেয়েটি ক্লাস 11-এ পড়ে। 16-17 বছর হবে মেয়েটির বয়স। সুলেখাদির মেয়ে, বড় মেয়ে, ছোট হচ্ছে ভাই। এবার ভাই আর বোন, মানে সুনিতা আর তার ভাই অখিল, সুলেখাদির ছেলে। অখিল আর সুনিতা ভাই বোন প্রচণ্ড মাকে ভালোবাসে। মা আজ বেশ কিছু বছর ধরে অসুখে ভুগছে। মাঝে মাঝে পেটের যন্ত্রণা, খুব কষ্ট পায়, কাতরায়। ওরা কোনোদিন এলোপ্যাথিক ডাক্তার দেখাতো না। মানে আমার বন্ধু ওই ভগ্নিপথ কোনোদিন এলোপ্যাথিক ডাক্তার দেখাতো না। ওরা ওই সস্তার ওষুধ হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করিয়ে ছেড়ে দিত। হোমিওপ্যাথিক ওষুধে কী রোগ, কী হয়েছে, কোনো ডাক্তার দেখালে তাকে আল্ট্রাসাউন্ড করতে বলে, পেটের এক্সরে ফেক্সরে করতে বলে। এই হোমিওপ্যাথিক ডোজ খেয়েই ওই ব্যথারে কমিয়ে কদিন কমে আবার বাড়ে। করতে করতে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেল সুলেখাদি। বাচ্চাটা, ছেলেটা ঠিকমতো খাওয়া দাওয়া করে না মায়ের জন্য, মেয়েটাও ঠিকমতো খাওয়া দাওয়া করে না মায়ের জন্য। মা আস্তে আস্তে খুব কষ্ট পাচ্ছে। একের দিন রাত্রিবেলায় এত যন্ত্রণা করে পেটে, কাঁদতে থাকে। ছেলে উঠে বলে, মা তোমার খুব কষ্ট হচ্ছে। মেয়ে বলে, মা তোমার খুব কষ্ট হচ্ছে। কখনো কখনো মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয় মাকে। হোমিওপ্যাথি ওষুধ, খানিকটা ঘুমের ওষুধের ডোজ যেগুলো দেয় ডাক্তার, সেইগুলো খেলে স্টেরয়েড টাইপের একটু ঘুমিয়ে পড়ে। কিন্তু ওর ভগ্নিপথ কোনো দিন একবারও বলেনি চলো কোনো ভালো এলোপ্যাথিক ডাক্তারকে দেখাই। এ এক আশ্চর্য পরিবার। যাই হোক, সুলেখাদি খুব কষ্ট করতো ছেলে মেয়েকে মানুষ করানোর জন্য। ছেলেটা খুব পড়াশোনায় ভালো, ফার্স্ট সেকেন্ড ছাড়া আসানসোলে বিদ্যাপীঠ থেকে পড়তো। কোনোদিন থার্ড হয়নি, ফার্স্ট নইলে সেকেন্ড। পড়াশোনা প্রচণ্ড ভালো ছেলে। মেয়েটিও সেরকম তৈরি হয়েছে, মেয়েটিও পড়াশোনায় খুবই ভালো। মেয়েটি ক্লাস 11-এ পড়ে। মা বলতে ছেলে মেয়ে দুজনেই খুব পাগল ছিল। হঠাৎ একদিন ওর মায়ের, সুলেখাদির, খুব যন্ত্রণা শুরু হলো আগের দিন রাত থেকে। পরের দিন মেয়েটি স্কুল গেছে, সুনিতা স্কুল কলেজ গেছে, মানে ক্লাস 11-এ। আর এই পরীক্ষা হয়ে গেছে বলে, স্কুল ফাইনাল পরীক্ষা হয়ে গেছে বলে সে অন্যদিন একটু খেলতে বেরোয়, আড্ডা মারতে বেরোয়। সেদিনকে আর বেরোয়নি, মায়ের পাশেই সারাক্ষণ রয়ে গেছে। মায়ের শরীরটা খারাপ, সেরকম কিছু খাওয়া দাওয়া করতো না সুলেখাদি। ওরা যা টিফিনে পয়সা জমাতো, 2 টাকা 5 টাকা এরকম করে, 1 টাকা এ করে করে মায়ের জন্য ফল কিনে নিয়ে আসতো। মাকে কেটে কেটে কে ফল খাওয়াতো। মা তুমি এটা খাও, ওইটা খাও। মা কি ছেলে মেয়েকে না দিয়ে খেতে পারে? তাই একটা কমলা লেবু কিনে আনলো, সুলেখাদি 2 খাওয়া খেয়ে বাকিটা ছেলে মেয়েকে খাইয়ে দিত। একটা আপেল যদি কিনে আনতো, ছেলে মেয়ে গিয়ে আপেলে 2 টুকরো নিয়ে বাকিটা ছেলে মেয়েকে দিয়ে দিত। এইভাবে ওদের দিন চালাচ্ছিল। কখনো ওর স্বামী মুখ ফিরে তাকায়নি। কিন্তু সেদিন ছিল শনিবার অমাবস্যা। সুলেখাদি সকাল থেকে, আগের দিন রাত থেকে যেমন কষ্ট পাচ্ছে, সকালবেলাও কাতরাচ্ছে। তা ছেলেটা গিয়ে ওর বাবাকে বলেছে। ওর বাবা সকালে রেডিওতে গান শুনছিল। তারপর বলতে গেল যখন, বাবা মায়ের তো খুব কষ্ট হচ্ছে, একটা কোনো ডাক্তার চলো না, গিয়ে দেখিয়ে আনি মাকে। ও বাবা বললো যে ওষুধ দে, হোমিওপ্যাথি ওষুধ সেরে যাবে। বলছে না গো বাবা, চলো না, নিয়ে চলো না। ওর বাবা কিছুতেই ওই রেডিওর সামনে থেকে উঠল না। একটা চেয়ারে বসে রেডিওর গান শুনছিল, খবর শুনছিল।
ঠিক 12:15 সুলেখাদি সেদিন অমাবস্যা ছিল। ছেলের সামনে একটু একটু বাবা জল দিবি, জল করতে করতে ছেলেটা মুখের সামনে টেবিল থেকে একটু জল দিয়েছে, ব্যাস ঘাটটা কাত হয়ে গেছে। যেই ঘাটটা কাত হয়ে গেছে, ও মাথাটাকে নিয়ে এরকম এরকম করে ঝাঁকাচ্ছে, মা মা করছে। সুলেখাদির প্রাণটা চলে গেছে। এবার চিৎকার করছে, মা মা। পাশের ঘর থেকে ওর বাবা শুনতে পেয়ে উঠে এসছে। কি হয়েছে, কি হয়েছে? বলছে, মা দেখো, মা কেমন চোখটা ওপর দিকে তাকিয়ে ঘাটটা। তখন সুনিতা স্কুলে ছিল, আর অখিল ওর বাবাকে বলছে, বাবা দেখো না, দেখো। ওর বাবা মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা তোর মা আর নেই, মা চলে গেছে, মা মারা গেছে। না করে চিৎকার করে মাকে খুব ঝাঁকাচ্ছে আর বুকের মধ্যে ঘুষে মারছে। মা একবার করে উঠেই ঘাটটা এরকম হয়ে গেল, মানে লাস্ট নিঃশ্বাসটা বেরিয়ে গেল, আটকে ছিল নিঃশ্বাসটা। এবার খুব কান্নাকাটি করছে। ওর বোনের কাছে স্কুলে খবর গেছে, বোন কাঁদতে কাঁদতে স্কুল থেকে এসছে, এসে দেখছে যে মায়ের বুকের ওপর আসছে পড়ছে তার ভাই অখিল। সুনিতাও মাকে জড়িয়ে ধরে কাঁদছে। এবার কি করবে ওর স্বামী, নিচে ওর ভাই ছিল, ভাইকে ডেকেছে, ভাই পাড়ার থেকে 2-4টে লোক এনেছে, ডাক্তার ডেকেছে, দেখছে যে সত্যি অনেকক্ষণ আগে মারা গেছে সুলেখাদি। এবার আমার বন্ধুকে খবর দিয়েছে, এবার আমাকে বলছে, তুই কি যাবি? আমার বোনটা তো মারা গেছে। আমি বললাম যে আমার তো শরীরটা ভালো নয়, তুই গিয়ে বরঞ্চ দেখা সাক্ষাৎ করে যা কাজকর্ম করার করে আয়, আমি তোর সঙ্গে পরে দেখা করে আসব। যথারীতি আমার বন্ধু তো চলে গেল। ছেলেটির নাম সুমন। সুমন চলে গেল। আসানসোলের লোকাল ধরে ধরে ট্রেন ধরে চলে গেল খবর পাওয়ার সঙ্গে সঙ্গে। এবার ওইখান থেকে ওদের বাড়ি থেকে বার্নিং ঘাট যেতে প্রায় 1 ঘন্টা লাগে। এবার যখন ডাক্তার সার্টিফিকেট দিয়ে যখন বার করছে, তখন বিকেল 5টা বেজে গেছে। একে তো অমাবস্যা, শনিবার। যখন নিয়ে যাচ্ছে, অন্ধকার হবে সন্ধে হবে, সুলেখাদির দেহটাকে একটা খাটিয়ার উপরে ফুল দিয়ে সাজিয়ে একটা ছোট হাতি ম্যাটাডোর থাকে, তার উপরে তুলেছে। আর পাড়ার 5-6 জন লোক, নিচে ওর ভাই আর অখিল আর সুনিতা, সুলেখাদির ছেলে মেয়ে, এরা আর অখিলের বাবা গাড়িতে উঠেছে। এবার শ্বশুর শাশুড়ি তো বাড়িতে একতলার নিচের ঘরে ওর ভাইয়ের কাছে এখন থাকে। এখন ঘরে পুরো অত বড় বাড়ি, আগেকার দিনে কড়িবরগাওয়ালা বাড়ি, ফাঁকা হয়ে গেছে। ঘরের লোকজন আসা যাওয়া করছিল সুলেখাদিকে দেখতে, আজকে যেন নিস্তব্ধতায় ভরে গেছে। এবার যখন দাও করবার জন্য সেই কাঠ সাজিয়েছে, তার উপরে শুইয়েছে সুলেখাদিকে, কিছুতে দাও করতে দেবে না। সুলেখাদিকে দাও কিছুতেই করবে না তার ছেলে। হাতে ওই প্যাকাটির মধ্যে আগুন লাগিয়ে ওর বাবা বলছে, দে, অনেকক্ষণ হয়ে গেছে, কিছু আগুনটা ছুঁড়ে ফেলে দিচ্ছে, কিছুতেই মাকে পুড়তে দেবে না। তারপর বাবা জোর করে হাতটা ধরে ওই প্যাকাটি নিয়ে এরকম করে ঘুরিয়ে মাকে, অখিলকে দিয়ে মুখে আগুন দিয়ে যাচ্ছে। দেওয়ার পর দাও তো হলো। যখন দাও শেষ হলো, তখন
10:30 11টা বাজে। এবার দাও করে ওদের খানিকটা এগোলে একটা নদী টাইপের, সেই নদীতে গিয়ে ওই স্নান টান করতে হয়, অস্থি বস্তি ভাসাতে হয়। আমাদের বা তোমাদের যারা মারা যায় কি করো, অস্থিটাকে দাহ করার পর নিয়ে গঙ্গা মাটি লাগিয়ে নদীতে ভাসাও কি গঙ্গায় ভাসিয়ে দাও। এরকম অস্থিটাকে বার করেছে লোকজন মিলে, ওই শ্মশানের লোকজন মিলে বার করে অখিলের হাতে দিয়েছে। অখিল সেই মাটি আলা ঢাকা দিয়ে চাপা দেওয়া অস্থিটাকে নিয়ে নদীর পাড়ে, ওরা সবাই গেছে, নদী থেকে নিয়ে চান টান করে উঠছে। অখিল ওই নদীর পাড়ে ওই অস্থিটাকে নিয়ে বসে আছে, আর একবার পেছন দিকে তাকাচ্ছে, সামনের দিকে তাকাচ্ছে। করতে করতে যে জামা প্যান্টটা পরেছিল সেই প্যান্টের পকেটে অস্থিটাকে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে একটা গাছের ঝোপের কাছে রেখে দিয়েছে। এবার ওরা বলছে তাড়াতাড়ি করে উঠে আয়, একটু করে নদীর জল মাথায়, ওই ঘাটের কাছে বসে নদীর জল দিচ্ছে। সবাই আস্তে আস্তে উঠে পাড়ে গিয়ে দাঁড়িয়েছে, ও একা তখন বসে আছে। এদিক ওদিক তাকিয়ে ওই অস্থির ঢ্যাপাটাকে নিয়ে কোচরে, কাঁচা দেওয়া যে কোচর সাদা কাপড়ে ভেতরে ঢুকিয়ে কোমরে গুজে কাপড়টাকে গলায় পেঁচিয়ে নিয়ে আস্তে আস্তে করে উঠে এসছে। কেউ দেখতে পায়নি, অস্থিটাকে নিয়ে অখিল চলে এসছে। উঠে ছোট হাতি ম্যাটাডোরে উঠেছে, বাড়ি পর্যন্ত এসছে। বাড়ি যখন এসছে তখন রাত্রি 12:10, গভীর রাত, একে অমাবস্যা। এবার ওকে তো যা নিয়ম কানুন করে অখিল, তারপর সুনিতা দাদাকে ধরে, ভাইকে ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে। ও দেখছে যখন ঘরে নিয়ে যাচ্ছে, ওর বোন দেখছে মা ঘরের মধ্যে খাটের মধ্যে বসে আছে। মা, মা তুমি? সুনিতা দেখল, বলল, অখিলকে বলল, মাকে দেখলি? বলল, মা তো ওই তো খাটে বসে আছে, মায়ের সঙ্গে কথা বলছে বসে। অখিল পাশে গিয়ে বসলো, যে মা তোমার খুব খিদে পেয়েছে, তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি একটু বিছনায় শো। অখিল মাকে ওই অবস্থায় বিছনায় শুইয়ে দিল। সুনিতা দেখল ভাই মাকে শুইয়ে দিল ওই খাটে। এবার ওই দেওয়ালের ওই কোণটায় গিয়ে অখিল বসেছে, সামনে প্রদীপটা জ্বলছে, আশেপাশে 2-1 লোকজন এসছে যারা ঘাটে গেছিল। তারা এসে অখিলকে বলল, বাবা তুই আজকে এখানে ওই কম্বলটা পেতেই বসিস, কম্বলটা পেতেই শুস। সুনিতাকে বলল, মা তুই ভাইয়ের কাছেই থাক। আর অখিলের বাবা 2-1 রিকোয়েস্ট করলো, তুই কিছু খাবি না? অখিল মুখের দিকে বড় বড় লাল চোখ করে তাকালো। ওর বাবা নিরুপায় হয়ে ঘর থেকে চলে গিয়ে অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ল। খানিকক্ষণ পর সুনিতা ওই খাটটার কাছে মাথা দিয়ে একটু ঘুম ঘুম পেয়েছে। এবার অখিলের বাবা দেখছে সুলেখা ওই পাশের ঘরে বাবার খাটের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। খাটের যে ছত্রিগুলো থাকে, ছত্রিটা ধরে এরকম করে দাঁড়িয়ে আছে। কে কে তুমি? তুমি কি করে এলে? ছবিটা মিলিয়ে গেল। স্পষ্ট দেখল অখিলের বাবা তার স্ত্রীকে। খানিকক্ষণ পর রাত্রি 1:15 বাজে। এবার অখিল আস্তে আস্তে পা টেপে টেপে চিলেকোটা ছাদ দিয়ে, ওর মা ছাদে কতগুলো ফুলের গাছ টাছ, টব গাছ টাছ পুঁতেছিল। একটা গাছের মধ্যে, টবের মধ্যে স্থলপদ্ম গাছ পুঁতেছিল, স্থলপদ্ম হতো। ওই একটু টবটা একটু বড় টাইপের ছিল, সেটা মাটিটা খুঁড়ে
তার মধ্যে অস্থিটাকে নিয়ে ঢুকিয়ে দিয়ে মাটিটা ওপরে চাপা দিয়ে দিল। ঠিক দক্ষিণের কোণে পাঁচিলে ওই টপটা রাখা ছিল। আর রাত্রিবেলা দেখছে, অখিল দেখছে ওই টপটার সামনে ওর মা দাঁড়িয়ে ওর সঙ্গে কথা বলছে, সবাই দেখছে। ওর নিচ থেকে ওর ভাইয়ের বউ এসছে ওপরে, এসে দেখছে চিলেকোঠার ছাদের দরজাটার পাশ থেকে দেখছে। এত রাতে অখিল ছাদে, ডাকতে গিয়ে দেখছে যে একটা ওর মা যে রকম কালারের শাড়ি পরে থাকতো, একটু সাদার মধ্যে নীলচে ছাপ 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 ছাপ, ওই রকম একটা আটপোড়ে শাড়ি পরা ওই টপটার কাছে দাঁড়িয়ে আছে। আর অখিল যেন কি খাইয়ে দিচ্ছে ওর মাকে। ও দেখে ভয় সিঁড়ি দিয়ে ঠকঠক করে দৌড়তে দৌড়তে নেমে এসছে। নেমে সুনিতাকে ডাক দিয়েছে, হ্যাঁ হ্যাঁ ওট ওট ওট, তোর ভাই কোথায়, দেখ তোর ভাই। সুনিতা তাকিয়ে দেখে ঘরের মধ্যে নেই, যে তোর ভাই ছাদে একা একা, তোর ভাই ছাদে একা একা কাছে। ও গিয়ে সঙ্গে সঙ্গে সামনে গিয়ে দাঁড়িয়ে দেখছে, ও পরিষ্কার দেখছে ওর মাকে ও খাইয়ে দিচ্ছে। মা মা তোমার খিদে পেয়েছে? হট করে ওর মা মিলিয়ে গেল যেন টবে সেই পদ্ম গাছটার কাছে, স্থলপদ্ম গাছটার কাছে। অখিলকে ধাক্কা দিতেই অখিলের একটু হলো, কিরে ভাই তুই একা এত রাতে ছাদে চলে এসছিস, চল চল। পরিষ্কার সুনিতা মানে ওর মেয়ে মাকে আবার দেখল। অখিল তাকে খাওয়াচ্ছিল। এরপর একদিন যায়, দুদিন যায়, রোজই কেউ না কেউ সুলেখাকে ঘরের মধ্যে পায়চারি করতে দেখে, ওই ঘরে বিছনায় বসে থাকতে দেখে। নিচের ওর ভাইয়ের বউরা, ও শ্বশুর শাশুড়ি দেখেছে ছাদের ওই যেখানে পদ্ম গাছটা আছে, সেই পদ্ম গাছের গোড়ার কাছে দাঁড়িয়ে আছে সুলেখা। অনেকে দেখেছে ওরা। ওর ভাই যখন গেছিল মাঝখানে হবিষ্যি দিতে 3 দিনের মাথায়, সেও দেখছে ছাদের স্থলপদ্মটার কাছে অখিল দাঁড়িয়ে আছে। আর দুপুর বেলায়, সেই ভোর বেলা রওনা দিয়েছে, 12:30টার সময় দুপুরে কাঠফাটা রোদ, দেখছে ওই দক্ষিণ দিকে পদ্মটার কাছে কাছে সামনে ওর দিদিকে, বোনকে দেখছে। বোন দাঁড়িয়ে আছে, একদম পরিষ্কার দেখলো সুমন। এরপর কোনো রকমের কাজ করেছিল ওর বাবা, ওর মায়ের কাজটা করেছিল। ঠিক এরপর 4 মাসও গেল না, অখিল অসুস্থ হয়ে পড়ল। অখিল অসুস্থ হয়ে যাওয়ার পর ওই পদ্ম ফুল গাছটার কাছেই সেই দিন ওর মাকে ওই ঘরের মধ্যে দেখেছে, মায়ের সাথে সাথে ছাদে উঠেছে। সুনিতা দেখেছে মা আগে আগে যাচ্ছে, অখিল ভাই তার পেছন পেছন যাচ্ছে, সুনিতাও পেছন পেছন যাচ্ছিল। গিয়ে যেন কে যেন আটকে দিল, সুনিতাকে আর যেতে দিল না। সুনিতা যতই ওঠার চেষ্টা করুক, আর সিঁড়িতে ওপরে উঠতে পারল না। তারপর খানিকক্ষণ পর যখন সুনিতার একটু সেন্স এসছে, গাড়টা ঝাড়া দিয়ে ওপরে উঠেছে, উঠে গিয়ে দেখছে সেই পদ্মফুল টপটার কাছে মেঝেতে পড়ে আছে তার ভাই। তার ভাইও কদিন শরীরটা খুব খারাপ যাচ্ছিল। 4 মাসের মাথায় অখিলও মারা গেল। এবার যখন অখিল ওইখানে পড়েছিল, ডাক্তার এলো, দেখলো, বলল অখিল মারা গেছে হার্ট ফেল করে। কিন্তু সবাই জানে ওই পদ্মফুলটার কাছে ওর মা এসে দাঁড়িয়ে থাকতো, অখিলের মা এসে দাঁড়িয়ে থাকতো, ঘরে খাটটায় বসে থাকতো। সুনিতাও দেখেছে, ওর স্বামীও দেখেছে।
শুনি তার বাবাও দেখেছে এই ঘটনা, ও শ্বশুর শাশুড়ি দেখেছে ছাদটায়, কতদিন দেখেছে ওই ছাদের 10 ইঞ্চি পাঁচিলের ওপর অখিল ওইটা দিয়ে হেঁটে যাচ্ছে। আশেপাশে দু একজন লোকেরাও লক্ষ্য করেছে সন্ধেবেলার দিকে অখিল মারা গেল। তারপর ওই পদ্মফুল গাছটা যখন ওর বাবা বলল এটা কাছে ওর মা এসে দাঁড়িয়ে থাকতো, আমিও দেখেছি, আমার ভাইয়ের বউও দেখেছে, পদ্মফুল গাছটা বোধহয় আমরা ওই নদীতে দিয়ে আসি, ভাসিয়ে দিয়ে আসি বলে পদ্মফুল গাছটা ওই গোড়া থেকে টপটা ধরে নিতে পারবে না বলে গোড়া থেকে টেনে তুলতে গিয়ে দেখছে ভেতরে সেই অস্থির ডালাটা মাটি দেওয়া। পুরোহিত এলো, পুরোহিত বললে আপনারা কেউ ছোবেন না। পাশে একটা সাধু ছিল, সেই সাধু তন্ত্র সাধু, সে তাকে মন্ত্র দ্বারা একটা ওর লোককে দিয়ে, ওরই নিজের লোককে দিয়ে ওই পদ্মফুলের গাছটাকে নিয়ে একদম সাথে সাথে গেল, পুরো ওইটাকে বেঁধে দিল, নিজের শরীরটাকে বেঁধে দিল, কারণ ওর মধ্যে প্রেতাত্মাটা ঘুরছে তো, রয়েছে তো বাড়িতে, নিয়ে নদীতে ভাসান দিয়ে দিল। একেবারে সত্য ঘটনা। সুমন এসে বলে তার পরিবারে, তার বাড়িতে এইরকম ঘটনা সে নিজের চোখেও দেখেছে। তারপর অখিলটাকেও, তার ভাগ্নিটাকেও নিয়ে গেল তার বোন এসে, খুব ভালোবাসত ছেলেটাকে। আর মেয়েটা যখন 18 বছর বয়স হলো, হয়নি তখন ওর বাবা কি করলো, মেয়েটার একটা জায়গায় বিয়ে দিল, মেয়েটার যাকে পছন্দ করলো, মানে বিয়ে দিল ওর বাবা 45-46 বছর একটা বুড়োর সঙ্গে, ওইটুকু বাচ্চা মেয়েকে। আর ঠিক বিয়ে দেওয়ার 7-8 দিন বাদে নিজে বিয়ে করে নিয়ে এলো। সুমন বলছে সেই থেকে আর ওদের বাড়িতে আমরা কোনো দিন যাইনি, আমার বোনের বাড়ি। একদম লাস্ট 8 মাস আগে ঘটে যাওয়া এই ঘটনা তোমাদের আমি শেয়ার করলাম। শোনার পর এক শিহরণ জাগানো, অস্থি মরার পর দেহ যখন দাহ হয়ে যায়, তখন অস্থিটা যদি তোমরা জলে দিয়ে দাও, তো জলে না দেওয়ার ফলে সারা বাড়িতে তার প্রেতাত্মাটা ঘুরে বেড়াচ্ছিল। তার ছেলেকেও নিয়ে গেল তার টানে। সবাই ভালো থাকবেন। যদি ঘটনাটা ভালো লাগে কমেন্টস করতে কেউ ভুলবেন না, অতি অবশ্যই লাইক একটা দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো এরকম সত্য ঘটনা নিয়ে।